8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুতে চিকিৎসক, নার্স, কর্তৃপক্ষের চরম অবহেলা স্পষ্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন, আইনি ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত রোববার। কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে। প্রায় 50 জনের উপস্থিতি ছিল, যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। শিশু রামিসার ধর্ষণ এবং হত্যা মামলার রায় 7 জুন। যুক্তিতর্ক শেষে তারিখ ঘোষণা করলেন বিচারক। সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড, এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল। 75 ইউনিট পর্যন্ত বহাল থাকবে আগের দাম। নতুন মূল্যে দৈনন্দিন ব্যয় মেটাতে চাপে পড়বে মধ্যবিত্ত শ্রেণী। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি। দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। মানুষ কিন্তু ভুল করলো না, বিএনপিকে বেছে নিল। কেন? বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। বাজেটে শিক্ষা খাতে রেকর্ড 1,23,000 কোটি টাকা বরাদ্দ থাকছে জানালেন মন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি। জনস্বার্থে যার দরকার, তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার প্রমাণ মেলেনি। দাবি প্রতিমন্ত্রীর। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জুলাইয়ের মধ্যে জাপানের সাথে চুক্তি। দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। জামালপুরে মাঠে কাজ করতে গিয়ে 4 দিনে 4 জনের মৃত্যু। খেতে কাজ করা তো কঠিন, কোন সময় যে স্টুক করে মরে যাওয়া আর কোনো নিশ্চয় না। গরমে কাজ করতে খুব একটু কষ্টই হচ্ছে, রোদ গরম বেশি হলে তো একটু কষ্টই হয়। রিসাইকেলের নামে পুরান ঢাকায় প্লাস্টিকের অবৈধ কারখানা, রাসায়নিকের গোডাউন। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দুর্ঘটনার শঙ্কা। সারা বাংলাদেশের মাল এখানে আসে, প্রসেস হয়, এখানে বাছাবাছি হয়। গন্ধটাও লাগে, আবার এই যে আপনার ধুলাবালিতে লাগে, ভিতরে আমি ঘুমাইতে পারি না। একটা মব সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। যারা অভিযানে যায় তারা নিজেরাও এখন ভয় পায়। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। একেবারেই বদ্ধ এক কক্ষ, বন্ধ ছিল এসি, কমে যায় অক্সিজেনের মাত্রা, আর তাতেই 8 দিন হাসপাতালে মৃত্যু হয়েছে 6 শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। পাশাপাশি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসক না থাকা এবং নার্সদের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা জানা যাবে রোববার। 8 দিন মেডিকেলের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ফাঁকা পড়ে আছে শয্যা। পাশেই সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে এক বাবা, কেউ আবার অ্যাম্বুলেন্সে ফিরছেন ঘরে। কিন্তু এই শিশুদের কেউই বেঁচে নেই। গত 27 মে সকাল 6টা থেকে 9টার মধ্যেই মারা যায় 6 নবজাতক। কেন এই মৃত্যু? ঘটনার তদন্ত শেষে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার মন্ত্রণালয়ে জমা দেয় প্রতিবেদন। জানানো হয়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড বেশ আবদ্ধ। সেখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ছিল রোগী। এসি বন্ধ থাকায় কক্ষে কমে যায় অক্সিজেন, উল্টো বাড়ে কার্বন ডাই অক্সাইড, আর তাতেই 6 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। অক্সিজেনটা বন্ধ ছিল, এক পেশে মানুষ শ্বাস ছেড়েছে, অক্সিজেন বিল্ড আপ করে, কার্বন ডাই অক্সাইড বিল্ড আপ করেছে, অক্সিজেন লোয়ার লাইনে এলডিএল এইচডিএল এর মতো, এবং 100% এসি বন্ধ করার কারণে হাইপার কেপনিয়াতে রোগীগুলি মারা গেছে অক্সিজেনের অভাবে। এতে কোনো ভুল নেই। চিকিৎসা অবহেলারও প্রমাণ পেয়েছে কমিটি। ওই দিন ওয়ার্ডে ছিলেন না কোনো চিকিৎসক, ডেকেও পাওয়া যায়নি নার্সদের। ফলে সময় মতো চিকিৎসা পায়নি শিশুরা।
দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানে সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে। এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। তাহলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে? স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন আপাতত বন্ধ হচ্ছে না আদ্দিন হাসপাতাল। এ বিষয়ে মামলা থাকায় শাস্তির বিষয়টি আদালতের। হাসপাতালে 200-র উপরে রোগী আছে, পুরো হাসপাতালটা অলনে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। 1, 2 নম্বর সেটা আইন বহির্ভূত একটা কাজ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি, আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। আদ্দিন হাসপাতাল চালু আছে, তবে সিলগালা করে রাখা হয়েছে সেই পোস্ট অপারেটিভ ওয়ার্ড। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 7 জুন দেয়া হবে রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার রায়। অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ ধার্য করা হয়। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন। তবে আসামি পক্ষের আইনজীবী খালাস চেয়েছেন তার মক্কেলদের। বৃহস্পতিবার রামিসা হত্যা মামলার বিচারের শেষ ধাপে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। রাষ্ট্র ও আসামিপক্ষ নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেন আদালতে। যুক্তিতর্কে রামিসা হত্যায় সর্বোচ্চ সাজার বিধান আইনি নজির উপস্থাপন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 জনের জবানবন্দিতে অকাট্য তথ্য প্রমাণ দেয়া হয়েছে। আসামি নিজ মুখে প্রকাশ্য দোষ স্বীকার করায় অভিযোগ এরই মধ্যে প্রমাণিত হয়েছে। পরে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমাদের প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে 2টো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে। তবে রাষ্ট্র নিযুক্ত 2 আসামির আইনজীবী তার যুক্তিতর্কে বলেন, মৃত্যুদণ্ডের ধারা প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রার্থনা করেন আসামিপক্ষ। বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই শেষ হলো রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। আগামী 7 জুন মামলার রায় ঘোষণা করবেন আদালত। সেদিনই জানা যাবে নির্মমভাবে রামিসাকে হত্যার দায়ে সোহেল রানা ও তার স্ত্রীর সাজা কি হচ্ছে। অভিযোগ গঠনের 4 দিনের মধ্যেই শেষ হলো রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম। আগামী 7 জুন এ মামলার রায় ঘোষণা করবেন আদালত। আইনজীবীরা বলছেন, শুধু রামিসাই নয়, রামিসার মতো এমন হত্যাকাণ্ডের বিচার দ্রুত যেন শেষ করে সরকার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মিরপুরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার মামলায় চার্জশিটে উল্লেখিত আসামিদের বাইরে তৃতীয় কারো সংশ্লিষ্টতা পায়নি তদন্ত সংস্থা। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। গত 1 মাসে 658টি চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধে মোট 2048 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। রামিসা হত্যা এবং ধর্ষণের যে আসামি, তারা যে অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে বা বলেছে, তো এটি আসলে আমাদের যে ধারণা যে এটা আসলে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করার জন্য তারা হয়তো বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে। আমাদের তদন্তে তৃতীয় যাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি তাদের বাইরে আর কারো ইমপ্লিকেশন বা জড়িত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে নাটোরে 5.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ফুচকা ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল রাতে সদর উপজেলার মদনহাট গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ওই শিশুকে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত শরীফুল একটি ঘাসের জমিতে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটা ক্লিনিকে ভর্তি করে। পরে বুধবার রাতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে
তাকে ধরে নিয়ে একটি গাছের সাথে বেঁধে পিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শরীফুলকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুৎ বিল। আশরাবিকে লাইফ লাইন অর্থাৎ 50 এবং 75 ইউনিট পর্যন্ত ব্যবহার করলে বহাল থাকবে আগের দাম। বিদ্যুৎ বিভাগের অনুরোধের পর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এর ফলে বাড়তি বিলের ঝক্কি নিতে হবে না নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের। সাধারণত যারা একটা ফ্যান এবং সর্বোচ্চ 2টি বাতি ব্যবহার করে থাকেন। এর আগে গণশুনানিতে এই শ্রেণীর জন্য বিদ্যুতের বিল না বাড়ানোর প্রস্তাব করেছিল PDB। যদিও পল্লী বিদ্যুতের দাবির প্রেক্ষিতে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য 15% দাম বাড়ায় BERC। পরে বৃহস্পতিবার এক চিঠিতে বিদ্যুৎ বিভাগ জানায় নতুন দরে নিম্ন আয়ের মানুষের ব্যয় অনেক বেড়ে যাবে। সেই প্রেক্ষিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে BERC। জুন থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। মূলত এটা তো জনস্বার্থে, যেহেতু সরকার চাচ্ছে, কোম্পানিগুলি চাচ্ছে যাতে লাইফলাইন এবং ফার্স্ট ধাপ যেন না বাড়ে, সো সেহেতু এটা জনগণের পক্ষে যাচ্ছে, সেহেতু আমরা করে দিচ্ছি জুন থেকে বলতে। জি, তারপরও বিদ্যুতের বাড়তি দাম চাপ বাড়াবে নিম্ন এবং মধ্যবিত্তের মাসিক হিসেবে। স্ল্যাব ভিত্তিক দর বৃদ্ধিতেও খুব একটা সুবিধা মিলছে না এই দুই শ্রেণীর মানুষের। লাইফলাইনের গ্রাহককে বেশি সুবিধা দেয়া হলেও প্রকৃত ব্যবহারকারী এবং সংখ্যা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চিন্তায় মাথায় হাত মধ্যবিত্তের ঘরেও। গরমের তীব্রতায় বিদ্যুতের ব্যবহার এমনিতেই বেড়েছে, তার উপর দর বৃদ্ধির প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন সিস্টেম লস এবং উৎপাদনের বাড়তি ব্যয় বন্ধ না করে মানুষের উপরেই দায় চাপানো অন্যায়। নারায়ণগঞ্জ রূপগঞ্জের এই বাড়িতে 6 পরিবারের বসবাস। এক এক কক্ষে থাকেন এক এক পরিবার। বাসা ভাড়া 3000 টাকা। স্বল্প আয়ে কোনো মতে চলে সংসার, তার উপর বিদ্যুতের নতুন দামে গৃহিণীর কপালে চিন্তার ভাঁজ। 200-300 টাকা থাকলে একটু বাজার সদাই করতে পারি, কি অন্যরকম যে কোনো কাজে বাচ্চার মাদ্রাসার বেতনটা দিতে পারি। একই এলাকার খোরশেদ আলম গ্রামে ছোট এক দোকানের আয়ে কোনো মতে চলে সংসার। ফ্রিজ কেনারও সামর্থ্য নেই। বাড়তি কিছু রাখার প্রয়োজন হলে পাশের বাড়ির ফ্রিজে জায়গা খুঁজতে হয়। শীতকালে সুবিধা পেলেও গরমে লাইফলাইন ট্যারিফের সুবিধা মেলে না তার। গত মাসেও বিদ্যুতের বিল দিয়েছেন 55 ইউনিটের। আমাদের ইনকাম কম এবং সেই অনুযায়ী এই বিদ্যুৎ বিল বাড়াতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। কারণ অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, আমার সংসার চালাইতে কষ্ট হইব। আমার মেয়ের লেখাপড়া, ছেলের লেখাপড়া ব্যয় বহন করার পর সংসার চালাইতে অনেক কষ্ট হয়। তৌসিফুর রহমানের আয় মুরগির খামার থেকে। বাড়ির সামনে হলো খামারের মিটার আলাদা। গত মাসে তার কেবল বাসায় বিদ্যুতের ব্যবহার দেখাচ্ছে 409 ইউনিট, খামারেও 400 ইউনিটের কাছাকাছি। অর্থাৎ বিদ্যুৎ বিভাগের বিবেচনায় সর্বোচ্চ ধাপের আগের স্ল্যাবে বিল গুনতে হবে তাকে। প্রতি মাসে মাসে দেখা গেছে 300-400 টাকা করে বিল যদি বেশি আসে, বছরে গড়ে হিসাব করলে কিন্তু এই বিলটা অনেক বেশি। এখন যদি উৎপাদন খরচ হয় আপনার মুরগির প্রতি যদি 210 টাকা, 20 টাকা, 30 টাকা হয়, তখন ওইটা আরও 10 টাকা বাড়তি হয়ে যাবে। রাজধানীর নিম্ন আয়ের মানুষেরা যেসব বাসায় ভাড়া থাকেন তার বেশিরভাগেরই আলাদা মিটার নেই, ফলে গুনতে হচ্ছে বাড়তি দর। আবার মূল্যস্ফীতির চাপে পিষ্ট মধ্যবিত্ত ভোক্তারাও অতিষ্ঠ নতুন দামের খরগ নিয়ে। ওইরকম ব্যবসা বাণিজ্যের কোনো নাই। এর মধ্যে যদি কারেন্ট বিল এরকম আসে, তার মধ্যে আবারও যদি সরকার কারেন্ট বিল এইভাবে বাড়ায়, তাহলে আমরা কীভাবে করবো? আমরা তো হিমশিম খেয়ে যাবো। একটা ফ্যান, একটা বাতি 100 ইউনিট চলে যায়, আমার দোকান থেকে এসি নাই। বিশেষজ্ঞরা বলছেন সিস্টেম লস কমিয়ে বিদ্যুৎ বিল না বাড়ানোর ঘোষণা ছিল সরকারের। সেদিকে নজর না দিয়ে সরাসরি ভোক্তার ঘাড়ে উৎপাদন খরচ চাপানো অন্যায়। পাশাপাশি স্ল্যাব পুনর্বিবেচনার আহ্বান এই জ্বালানি বিশেষজ্ঞের। প্রথমেই তারা বলেছিল যে বিদ্যুতের দাম বাড়াবে না, তারা করবে কি সিস্টেম লস এবং ম্যানেজমেন্ট করে এটা ম্যানেজ করবে, কিন্তু আর পারলো না। মধ্যবিত্তের সবকিছু সেট করা আছে, সো মধ্যবিত্তের জন্য এটা একটা সবকিছুতেই মোটামুটি একটা চাপ জনগণ ফেস করছে। বিদ্যুতের দামটা তার উপরে একটা বোঝার মতো পড়ছে। বুধবার গড়ে 16.68% দর বৃদ্ধি করে বিদ্যুতের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ করা হবে রেকর্ড সর্বোচ্চ টাকার অঙ্কে 1,23,000 কোটি টাকা, যা জিডিপির মোট 2%।
দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পর্যায়ক্রমে এই খাতে জিডিপির 5% বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা সরকারের। অন্য এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, শিশুদের উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী 1 বছরের মধ্যেই শিশুদের জন্য চালু করা হবে মিড ডে মিল। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী যে কোনো দেশের শিক্ষা খাতে বরাদ্দ থাকা উচিত মোট জিডিপির 4 থেকে 6%। কিন্তু বিশ্বব্যাংকের তথ্য মতে এ খাতে ব্যয়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর মধ্যে 13তম অবস্থানে। শিক্ষা খাতের এই বরাদ্দকে 5% নিয়ে যাওয়ার পরিকল্পনা বর্তমান সরকারের, তবে তা বাড়ানো হবে পর্যায়ক্রমে। এবারের বাজেটে যার প্রতিফলন দেখা যাবে বলছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার সার্বিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, এবারের বাজেটেই এ খাতে দেয়া হবে সর্বোচ্চ বরাদ্দ। আমরা এবার 2% জিডিপি নিচ্ছি, যেটা বাংলাদেশে প্রথম। 1,23,000 কোটি টাকা। পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন, সেই জায়গায় আমরা এবছর আমরা 2% পর্যন্ত পেয়েছি। আমরা চেয়েছিলাম 3.5, তিনি বলেছেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট তৈরি করুন। এর আগে দিনের শুরুতে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, 1 বছরের মধ্যে শিশুদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে। আপনারা আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যা হবে আনন্দময়, সৃজনশীল ও মূল্যবোধ ভিত্তিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে আনন্দময় ব্যবস্থা তৈরি হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে কেউ বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্স, ইটালি বা জার্মানির ভাষা শিখবে। ক্রীড়া ও সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উচ্চ পর্যায়ের 8 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই প্রতিবেদন দেবে ওই কমিটি। এসব কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সেখানে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের জীবন জীবিকার সঙ্গে জড়িত তিস্তা নদী, কিন্তু বছরের বেশিরভাগ সময় পানি সংকট, আবার বর্ষায় ভাঙন ও বন্যা। এসব সমস্যা সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা অববাহিকায় সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিস্তা অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। সমন্বিত ব্যবস্থাপনাটাকে কিভাবে দ্রুত গতিতে শেষ করা যায়, বিশেষজ্ঞ টিম তারা কাজ শুরু করেছে। আমরা এর পাশাপাশি আরেকটা বিশেষজ্ঞ কমিটি 8 সদস্য বিশিষ্ট আমরা করেছি। আগামী প্রায় 1-1.5 মাসের মধ্যেই ওরা একটা রিপোর্ট দিবে আমাদেরকে। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ে পরিকল্পনাটি দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার চেষ্টা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন, উনিও ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের যে কাজটি সম্পন্ন করা দরকার খুব দ্রুততম সময়ের মধ্যে কবে নাগাদ করতে পারবো, সেই হিসাবে আমরা আজকে এই মিটিংটা করে খুব পজিটিভলি জনস্বার্থে যা দরকার তিস্তা পাড়ের যারা বসবাস করেন তাদের জন্য, দেশের জন্য, সেটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। কৃষি, সেচ ও নদী ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করাই এ প্রকল্পের লক্ষ্য বলে জানান প্রতিমন্ত্রী। ব্যারেজ এবং পানি সংরক্ষণ করা, এটাই হচ্ছে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। কেন্দ্র থেকেও আমাদের মন্ত্রী সহ আমরা একটা টিম সেখানে ভিজিট করব। সেখানেও আমরা ভিজিটের মধ্য দিয়েই আমরা দ্রুততার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ করে নির্বাচন ইস্তেহারের যে কমিটমেন্ট, সেটা আমরা অবশ্যই অল্প সময়ের ভিতরে আপনার দৃশ্যমান দেখতে পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্রকৌশলী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কাজ এগিয়ে চলছে।
অর্থায়ন তো আমরা আমাদের জিওবির থেকেও করতে পারি, এটা তো খুব বড় বিষয় না। এটি তো 10 বছরের পরিকল্পনা রয়েছে, সেখানে বলা হয়েছে যে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি এটা কিছু মনে করি না, তবে টেকনিক্যাল সাপোর্ট হয়তো বহির্বিশ্বের নিতে হতে পারে, সেটি পরীক্ষা করে আমরা দেখব যে কোন দেশের থেকে এটা টেকনিক্যাল সাপোর্ট নেওয়া যেতে পারে। আমি আজকের সবার থেকে আশান্বিত যে অল্প সময়ের ভিতরে আমরা হয়তো এটাকে একটা জাতির সামনে তুলে ধরতে পারবো। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ অঞ্চলের জীবনমান ও কৃষি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছে সরকার। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আবারও বিদ্যুতের দাম প্রসঙ্গ। বিদ্যুতের দাম না বাড়িয়ে অনিয়ম দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। বিকেলে জ্বালানি তেল এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত। এ সময় তিনি আরও বলেন, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে অগ্রসর না হয়ে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়েছে বিএনপি। দলটি দুর্নীতিবাজ ঋণ খেলাপিদের ব্যাংকের চেয়ারম্যান বানাতে পারলেও বিদ্যুতের মূল্য কমাতে পারে না বলে অভিযোগ করেন তিনি। বলেন, মন্ত্রীর প্রতিশ্রুতি ভঙ্গ করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। সরকার ক্ষমতায় যাওয়ার 3 মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোই সমালোচনা করেন গোলাম পারওয়ার। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন, সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। অবিলম্বে সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আসল কাজ করতে পারেন না, ব্যাংকের গ্রাহকরা যদি ব্যাংক রক্ষার জন্য আন্দোলন করে সেখানে আপনি গুলি চালাতে পারেন, রক্তাক্ত করতে পারেন, দুর্নীতিবাজ ঋণ খেলাপিকে আপনি চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, জনগণের দুর্ভোগ কমানোর কোনো পদক্ষেপ নিতে পারেন না। দেশকে কারো শত্রু বানাতে চায় না বর্তমান সরকার, তবে থাকতে চায় আধিপত্যের বাইরে প্রভাবমুক্ত। পিআইবি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা জানান দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, উদার গণতান্ত্রিক নীতির কারণেই সরকার পরিচালনায় বিএনপিকে বেছে নিয়েছিল জনগণ। এ সময় তথ্যমন্ত্রী বলেন, স্বার্থ সুরক্ষার মধ্য দিয়েই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেন ইতিহাসের অজানা এক অধ্যায়। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি চত্বরে এই প্রদর্শনীতে 1976 থেকে 1981 পর্যন্ত সংবাদপত্রে প্রকাশিত জিয়ার জীবন ও কর্মের নানা খবরে সেই ছাপ স্পষ্ট। পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি শীর্ষক আলোচনা। আলোচকদের অভিমত, সাউথ সাউথ কোঅপারেশন কিংবা পূর্ব পশ্চিমের সঙ্গে তাঁর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নতুনদের জন্য শিক্ষণীয়। সব মিলিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটি বহুমাত্রিক এবং ভারসাম্যপূর্ণ রূপ লাভ করে। এই সামগ্রিক কূটনীতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ভৌগোলিক এবং সামুদ্রিক সীমানা সুরক্ষার প্রশ্নে তার নীতি। তিনি গেম মেকার ছিলেন। 26শে মার্চ এর ঘোষণা দেওয়ার কারণে আওয়ামী লীগ কেন আর কারো পক্ষেই মুক্তিযুদ্ধ থেকে পিছিয়ে যাওয়া অসম্ভব হয়ে গিয়েছিল। আমরা যেই জালের মধ্যে আবদ্ধ ছিলাম, যেই অন্ধকারের মধ্যে আবদ্ধ ছিলাম, সেখান থেকে জেনারেল জিয়া আমাদেরকে বের করে নিয়ে আসতে পারবে। মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার প্রধানও জিয়ার পথ ধরে হাঁটছেন। বাংলাদেশকে কারো শত্রু বানাতে চাননি, তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন। যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে গিয়ে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চাই বাংলাদেশের মানুষ। কোনোটাতে আমরা ওইভাবে যেতে চাই না, কারো কাছেই যেতে চাই না, আমরা আমাদের মতো করে আমরা দাঁড়াতে চাই। আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা, এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে যেখান থেকে আমি জ্বালানি আমদানি করি, মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতার। অন্যদিকে হচ্ছে আপনার রাশিয়ার $1 বিলিয়ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। এই কম্পোনেন্টগুলিকে অ্যাসেম্বল করতেই আমরা বাধ্য। বিএনপি মহাসচিব জানান, নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর জয়ের বিষয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা থাকলেও দেশের মানুষ ভুল করেনি। হাই উঠে গিয়েছিল যেখানে জামায়াতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা ভোট সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে, এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখে মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন?
বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। জাতীয়তাবাদ ও সবার আগে বাংলাদেশ নীতিকে গুরুত্ব দিলেই দেশ ও জনগণ উপকৃত হবে বলে মনে করেন আলোচকরা। বিএনপির এমনই একটি কপাল যে এটা যখনই ক্ষমতায় আসে তখনই কিছু না কিছু সে সময় ঘটে বা তার আগে ঘটে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির বেশ কিছু সূচকে ভালো অবস্থান দেখা যাচ্ছে, কিন্তু এর কোনোটি স্থায়ী নয়। বিশেষ করে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের আসল চিত্র আড়াল করা হচ্ছে। বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়ায় নতুন বিপদ আসছে মূল্যস্ফীতি নিয়ে, এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকদের মতে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করলেও দেশে শ্রমিক ইস্যুর স্থায়ী সমাধান হবে না। অর্থনীতিতে ভীষণ চাপ, মূল্যস্ফীতি উস্কে ছিল আগে থেকেই, সেই আগুনে ঘি ঢেলেছে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি। রাজস্ব থেকে খুব একটা আয় বাড়ছে না, বিদেশি ঋণের কিস্তির চাপ প্রতিনিয়ত বাড়ছে। এমন অবস্থায় বিশাল ঘাটতি রেখেই বড় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে নতুন সরকার। তবে সিপিটি বলছে কাজটা সহজ হবে না, কেননা বিনিয়োগ পর্যাপ্ত নয়। নানা অনিশ্চয়তায় কাজ হারিয়েছেন বিপুল শ্রমিক, তার উপর মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না মজুরি বৃদ্ধির হার। দেশের জ্বালানি দুর্বলতা স্পষ্ট করেছে মধ্যপ্রাচ্য সংকট। জ্বালানি নিরাপত্তাটাকে নিশ্চিত করার জন্য দেশীয় জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, জ্বালানি সরবরাহ ব্যবস্থা, শুধু জ্বালানি থাকলেও না, সেটা সরবরাহ ব্যবস্থাটা কিন্তু দক্ষতার সাথে করা এবং সেটার জন্য ডিজিটালাইজেশন করা প্রযুক্তির মাধ্যমে এবং সর্বোপরি শক্তিশালী অর্থনৈতিক নীতিটা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। সিপিটি বলছে কাগজে কলমে ব্যাংকে খেলাপি ঋণের হার 3% কমলেও প্রকৃত অর্থে উন্নতি হয়নি। পুরো তফসিল এবং রাইট অফের মাধ্যমে আসল ছবি ঢেকে রাখা হয়েছে। বেশিরভাগ ব্যাংকই তাদের প্রয়োজনীয় পরিমাণ যে প্রভিশন রাখা দরকার সেটা রাখতে পারছে না। যদিও কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে উন্নতি হলেও সম্পদের যে তাদের যে অ্যাসেট কোয়ালিটি সেটার কিন্তু গুণগত মান উন্নতি হয় না। এ সময় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রভাব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে গবেষক বলেন, এই সুবাদে দেশের শ্রমিক অধিকার নিয়ে নতুন আলোচনা হবে। এই যে চুক্তি আমরা করেছি, এই চুক্তি অবশ্যই আমাদের এখন আবার আলোচনা করা দরকার, এক। এবং 2 নাম্বার হলো যে এই যে এখন যেটা করা হয়েছে এইটাও আমাদের আলাপ আলোচনা করা এবং কোন জায়গাটাতে আমরা কি করতে পারি এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের সহায়তা করতে পারে সেই লাইনে আলোচনা করা। সিপিটি বলছে অর্থনীতির নানা সংকটের মাঝে ইতিবাচক বার্তা দিচ্ছে রেমিটেন্সের বাড়তি গতি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার খবরটি অসত্য, এমন দাবি করেছেন বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, তদন্তে লাগেজ মিস হ্যান্ডেলিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কোনো হাজি লিখিত বা মৌখিক অভিযোগও দেননি। প্রতিমন্ত্রী বলেন, অনিয়ম, দুর্নীতি এবং মিস হ্যান্ডলিং যেন না হয় সেজন্য বিমানকে ঢেলে সাজানো হচ্ছে। আগামী 16 ডিসেম্বর 3rd টার্মিনাল উদ্বোধনের আশাও করেন তিনি। জানান, 19 জুলাইয়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে জাপানের সাথে চুক্তি হওয়ার কথা। বিমান প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য 14টি নয় 47টি ফ্লিট দরকার। 2031 সালে প্রথম বোয়িং পাওয়া যাবে। মালামাল চুরি হয়েছে এ সংক্রান্ত বিষয়ে একটি লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাগেজ নামানো হয়েছে, আনা হয়েছে এবং জেনে খুশি হবেন আপনারা 13 মিনিটের মধ্যে প্রথম লাগেজটা এসেছে। আজকের পর থেকেই দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ কমে যেতে পারে, জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। দুপুরে ব্রিফিংয়ে এই আবহাওয়াবিদ বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং বাতাসের গতিবেগ কম থাকায় বৃষ্টি হওয়ার পরও তীব্র গরম অনুভূত হবে। তিনি জানান, এল নিনোর প্রভাব এবং বাতাসে তাপমাত্রা বেশি হওয়ায় গরমও বেশি অনুভূত হচ্ছে। এবার জুন মাসের তাপমাত্রা স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি থাকছে। তীব্র গরমে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত যারা বাইরে কাজ করেন তাদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানায় আবহাওয়া অফিস। এ সময় সুতির কাপড় পরিধান ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেন তারা। বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, তবে আজকের পর থেকেই সর্বোচ্চ তাপমাত্রা বহুলাংশে কমে যাবে এবং বিদ্যমান যে তাপপ্রবাহ দেশের বহুলাংশেই এই তাপপ্রবাহ এবং গরমের যে অনুভূতির তীব্রতা অনেকটাই কমে যাবে।
তবে টানা কয়েকদিন ধরে চলা তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। সূর্যের প্রখরতায় যেন থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। ব্যবসা গরমে ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। তবে জীবিকার তাগিদে খোলা আকাশের নিচেই কাজ করতে হচ্ছে কৃষককে। আর এই কৃষিকাজ করতে গিয়ে 4 দিনে মারা গেছেন 4 জন কৃষক। অতিরিক্ত গরমে পানি শূন্যতায় ভুগছে শিশু এবং বয়স্করা। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, জ্বর আক্রান্ত রোগীর সংখ্যাও। চিকিৎসকদের মতে এ ধরনের আবহাওয়ায় হিটস্ট্রোক, পানি শূন্যতা এবং হৃদরোগজনিত জটিলতার ঝুঁকি বেড়ে যায় কয়েক গুণ। তাই প্রয়োজন ছাড়া রোদে না যাওয়া, পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এবারে দেশের হাম পরিস্থিতির খবর। হাম এবং উপসর্গে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 4 জনের। নতুন রোগী শনাক্ত হয়েছে 1205 জন। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মৃত্যু হলো মোট 63 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 57 জন। মোট চিকিৎসাধীন 276 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় ভর্তি রোগীর সংখ্যা 25 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 36 জন। হাসপাতালটিতে হাম এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন 93 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চিটাগং ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী এবং স্বজনদের। প্লাস্টিক রিসাইকেলের নামে উল্টো চলছে বর্জ্য উৎপাদন। পুরান ঢাকার পোস্তা, ইসলামপুর, কামালবাগের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এই প্লাস্টিক কেমিক্যাল সাম্রাজ্য। অতিরিক্ত মুনাফার লোভে বাসা বাড়িতেও গড়ে উঠেছে শত শত অবৈধ রিসাইকেল কারখানা ও রাসায়নিক গোডাউন। এতে করে পুরো বাতাস হয়ে উঠেছে বিষাক্ত। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আর অগ্নি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে ব্যবসায়ী চক্রের মবের ভয়ে অভিযান থমকে আছে। রাকিবুল ইসলাম জীবনের তোলা ছবিতে তানজিম শাফিনের রিপোর্ট। রোড কাইটা কাইটা ড্রেন বানাইতেছে, ওই ড্রেনটা যে সব পানিগুলো নামাইতেছে সব গাঙ্গে এসে পড়তেছে, এই জন্য পানি নষ্ট। এটা 38 বছর ধরে বুড়িগঙ্গার বহু রূপ দেখেছেন মাঝি বদরুদ্দিন। দিনে দিনে নদীর ঘোলা জল কালো হয়েছে চোখের সামনে। তার মতে বুড়িগঙ্গার এই দশার কারণ অনেকটাই আড়ালে। নদীজীবী এই মানুষটি সাক্ষী দিলেন ঢাকার বিষাক্ত সাম্রাজ্যের বাসিন্দা হিসেবে। প্লাস্টিকের কারখানা, দানা কারখানা, কাটার মেশিন কারখানা, এর অভাব নেই। এগুলা যত কারখানা ইসলামবাগ, কামালবাগ এই জায়গার মধ্যেই, মানে পুরান ঢাকার মেন জায়গাটাই এটা। আমরা খুঁজে বের করতে চাই পরিবেশ দূষণের সেই নেপথ্যচিত্র। বেড়িবাঁধের চান্দিঘাট পোস্তা এলাকা জুড়ে চোখে পড়ে অবৈধ প্লাস্টিক পণ্যের কারবার। প্রশ্ন জাগে এসবের উৎপত্তি কোথায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা ব্যবহৃত প্লাস্টিক বস্তা ভর্তি করে রাখা হয় ইসলামবাগের বাঁশপুট্টিতে। ওয়ান টাইম প্লাস্টিক, পলিথিন, এমনকি মেডিকেলের বর্জ্য সবকিছুই বাছাই চলে খোলা আকাশের নিচে। সারা বাংলাদেশের মাল এখানে আসে, প্রসেস হয়, এখানে বাছাবাছি হয়। প্লাস্টিকের পুনর্জন্ম সরু অলিগলিতে। যে কারখানায় এসব পণ্য উৎপাদন চলছে অধিকাংশের নেই কোনো অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র। রাস্তার দুপাশে বস্তায় বস্তায় রিসাইকেল প্লাস্টিক, দানা, রং আর রাসায়নিকের মজুদ। দিন শেষে এসব বর্জ্যের শেষ ঠিকানা বুড়িগঙ্গার জল। পোস্তার ঢালে 7 তলা এই ভবনের ভেতরে প্লাস্টিকের কারখানা। ছবি নিতে চাইলে বাধা দেওয়ার চেষ্টা করেন কারখানার মালিক কর্মচারীরা। এটা বাসা না? বাসা সেটা আমি জানি, বাসার এটা তো বাসা না, এটা কারখানা। কারখানা তো বাসার ভিতরেই তো। একই ভবনে বসবাস করছে অনেকগুলো পরিবার, আর সেই ভবনে চলছে অবৈধ অস্বাস্থ্যকর প্লাস্টিক কারখানা। ঝুঁকি জেনেও বাস্তবতার কাছে অসহায় ভবনের বাসিন্দারা। এখানে 1, 2, 3, ভেতরে সম্ভবত আরও একটা ফ্যাক্টরি আছে। এখানে প্রচুর পরিমাণে মেশিন, ভারী মেশিন, মাঝারি মেশিন এবং প্লাস্টিকের যেই গুঁড়ো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যাল, সেগুলো এখানে আছে। কামালবাগের অলিগলি জুড়েও আছে এমন শত শত কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে এক একটি ভবনের দেয়াল। কারখানার শ্রমিকেরও নেই ন্যূনতম নিরাপত্তা। প্লাস্টিক পোড়ানো বাতাসে শ্বাস নিয়ে কাটে তাদের দীর্ঘ কর্মঘণ্টা। 9টার তো রাত 9টা তৈরি করি, গন্ধটাও লাগে, আবার এই যে আপনার ধুলাবালিতে মানে লাগে ভিতরে, আমি ঘুমাইতে পারি না। বিস্ফোরক ও আগুনের ঝুঁকি থাকলেও নেই নির্বাপনের ন্যূনতম ব্যবস্থা। তাই শঙ্কা আছে আরেকটি চুড়িহাট্টা বা নিমতলির মতো ঘটনার। ঐতিহ্য, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই এর উৎপাদন না হয়।
চুড়িহাট্টা ট্র্যাজেডির পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের কারখানা গুদাম অপসারণের সিদ্ধান্ত হয়, কিন্তু সংস্থাগুলো কাজের বদলে দায় চাপাতেই ব্যস্ত বেশি। তাই 2002 সালে সরকার পলিথিন ব্যাগ উৎপাদন নিষিদ্ধ করলেও 2 যুগ পরও তা কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ। আপনার কাছে অভিযোগ আসে কিনা ওই জায়গায় যে বাসাবাড়ির নিচে এরকম একটা অবস্থা? অভিযোগ তো আমার কাছে আসবে না, আমার কাছে আসবে এনফোর্সমেন্টের প্রস্তাব ওখান থেকে। ব্যবস্থা গ্রহণে ঢাকা মহানগর কার্যালয় থেকে প্রস্তাব না পাবার অজুহাত দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক। তবে ঢাকা মহানগর পরিচালক জানান ভিন্ন বাস্তবতা। ওই এলাকার মানুষজন খুবই সংগঠিত, এটা মব সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। যারা অভিযানে যায় তারা নিজেরাও এখন ভয় পায়। এই বিষয়গুলো হচ্ছে আমি গত সপ্তাহে আমাদের পরিচালক এনফোর্সমেন্টের সাথে আলাপ করেছি। আপনি কি ওনার কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাননি? সেটাই বলছেন, পাননি না? গত 3 দশকে 20,000-এর বেশি প্লাস্টিক কারখানা গড়ে ওঠার তথ্য জানায় প্লাস্টিক প্যাকেজিং শিল্প মালিকদের সংগঠন। তাদের দাবি, পরিকল্পিত শিল্পায়ন ও পুনর্বাসনে সরকারি উদ্যোগের ঘাটতি আছে। প্রায় 250 ফ্যাক্টরিরা আমরা একটা লিস্ট দিয়েছিলাম, প্লাস ছাড়পত্রের জন্য আবেদনও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো ওই লিস্ট দেখে লেখে তারা আমাদের কাছে অভিযান করেছে। এই ধরনের একটা ফাঁদ গভর্নমেন্টের তরফ থেকে আমরা আশা করি না। ঝুঁকিপূর্ণ এসব কার্যক্রম নজরদারির মধ্যে আনা না গেলে শুধু পরিবেশ আর স্বাস্থ্য নয়, হুমকি তৈরি করবে শহরের নিরাপত্তায়ও, এমন আশঙ্কা অভিজ্ঞদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় আহত হয়েছেন 5 বাংলাদেশি। বুধবার এই হামলা হয়, আহতদের মধ্যে 2 জন গুরুতর অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রবাসীদের দেখতে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের প্রতি বাংলাদেশ সরকারের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তাদের যথাযথ চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথাও জানান তিনি। হাদি হত্যা সম্পর্কে বিস্ফোরক মন্তব্যের জেরে মামলা করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে। বুধবার রাষ্ট্রদ্রোহিতা সহ জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা করা হয় তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি। আশঙ্কা করেন তার এই মন্তব্য আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান ক্ষুণ্ণ করার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রের সাথে তৈরি করতে পারে কূটনৈতিক সংকট। মামলার বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা হাদি, তার হত্যা কিন্তু সেই দেশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। মণিপুর থেকে তাকে এসটিএফ ধরে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাকে এখানে হত্যা করা হয়, আর ওনাকে ফোন করে বলা হয় সে কথা। তাই প্রতিবেশী দেশে যে রাজনৈতিক হত্যা হয়েছিল সেটা ভারত সরকারের সংগঠিত, স্বরাষ্ট্রমন্ত্রকের সংগঠিত হত্যা। এই বলেই উনি চুপ থাকেননি। উনি এরপরে এটাও বলে, আমার কাছে অনেক তথ্য আছে, অনেক কথা আছে, অনেক সিক্রেট আছে, আমাকে ফোন করে কি বলা হয়েছিল আমি সবটাই জানি, সবটাই বলে দিতে পারি, আমি তো তথ্য ভাণ্ডার, এখন বলবো না, আমি তো দেশকে ভালোবাসি বলে উনি রাজনৈতিক মতবাদ উস্কে দিয়ে কট্টর মৌলবাদী যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে উনি একটা প্রভোকেশন, দাঙ্গা সৃষ্টি করার মন্তব্য জুড়ে দিলেন। এ ছিল আমাদের সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।